আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন সেজন্য। সেই সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেননি, তিনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন উম্মত হিসেবে পৃথিবীতে সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করেছেন। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আমি লাইভের শুরুতেই আমরা নতুন করে যেই ছাত্র সমাজের জন্য বাঁচার স্বপ্ন দেখতে পেরেছি, সেই ছাত্র সমাজের একজন, যিনি বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে আবারও স্বাধীন বাংলাদেশ এনে দিয়েছে, সেই আবু সাঈদের নামটি শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করেন। তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে লাইভটি শুরু করছি। আমি লাইভের শুরুতেই আমার প্রাণপ্রিয় ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ ভাই এবং বোন যারা আছেন, আমি তাদেরকে সালাম জানাচ্ছি আমার ফেসবুকের ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার সহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু ভাই আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা যারা লাইভে ইতিমধ্যে যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ। আপনারা সকলে কেমন আছেন? আমি আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন। আমি অনেকেই যারা লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করেছেন, ধন্যবাদ ভাই, আপনি শুরু করেন। অনেক আরেকজন কমেন্ট করেছেন, কেমন আছেন ভাই? আরেকজন বলেছেন বড় ভাই আছি আপনার পাশে। আরেকজন লিখেছেন কেমন আছেন লাল ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়া এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমিও ভালো আছি ভাই। তো প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, বেশি সময় লাইভ করব না, খুব সংক্ষিপ্ত লাইভ করব, কারণ শীতের রাত্রিতে আসলেই সকলে খেয়ে দিয়ে ঘুমাবে। তো অল্প সময়ের লাইভটি আপনারা যখন যেখান থেকে দেখবেন, গ্রাম পুলিশ সদস্য হলে যদি মনে করেন যে এটা আপনারও দায়িত্ব, আমার শুধু একার দায়িত্ব না, তাহলে লাইভটি শেয়ার করবেন যদি আপনার দায়িত্ব বোধ মনে করেন। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো যে কথাগুলোর জন্য আজকে লাইভে আসলাম, আপনারা সকলেই জানেন যে আমাদের ভাগ্য পরিবর্তন হয়নি। আমাদের ভাগ্য সেই ব্রিটিশ আমল থেকেই আমরা নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত। এ যাবৎ পর্যন্ত আমাদেরকে সকলেই শুধু আশ্বাস দিয়ে এসেছে, আশ্বাস অনুযায়ী আমাদের কিন্তু ভাগ্য পরিবর্তন হয়নি। তো সেক্ষেত্রে আমরা আমাদের গত তারিখের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের জীবনমান উন্নয়ন করবে মর্মে যুগ্ম সচিব মহোদয় তিনি কথা দিয়েছিলেন যে আমাদের দাবিগুলো পূরণ করবেন, তিনি আমাদের জীবনমান উন্নয়ন করবে, আমাদের বেঁচে থাকার মতো একটা ব্যবস্থা তিনি করে দেবেন। কিন্তু দুঃখজনক ব্যাপার, 3 মাস পেরিয়ে প্রায় কিন্তু এখন 4 মাসের জায়গায় চলে যাচ্ছি। তো এই 4 মাসের মধ্যেও তারা কিন্তু তাদের কথা রাখেনি। আর এতটা দিন সময় কখনোই লাগে না। যদি করার মতো ইচ্ছা তাদের থাকতো, তাদের মনোভাব থাকতো, আমাদের নিয়ে তারা চিন্তা করতো, আমাদের নিয়ে তাদের ভাবনা থাকতো, তাহলে এতটা দিন যেত না, এতদিনে অবশ্যই হয়ে যেত। তো সেক্ষেত্রে আমরা আবারও বাধ্য হয়েছি, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, আমরা বাধ্য হয়েছি। যেহেতু যুগ্ম সচিব মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়ে সেখান থেকে বাড়ি ফিরিয়ে দিয়েছিল, তিনি তার
আশ্বাস দেয়া কথাগুলো কিন্তু তিনি রাখেনি। আমরা বাধ্য হয়েই এই যুগ্ম সচিব মহোদয় তার বিরুদ্ধেই আমরা আন্দোলনে যাব। আমরা আসলে রাষ্ট্রের বিরুদ্ধে এটা কোনো আন্দোলন নয়। অন্যান্যরা আন্দোলন করে, তারা বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করে, কিন্তু আমরা যে আন্দোলন করব সেই আন্দোলনটা কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য আন্দোলন, আমাদের বেঁচে থাকার জন্য আন্দোলন। আপনারা একবার চিন্তা করে দেখুন তো, একটাবার চিন্তা করে দেখুন, 6,500 টাকা বেতন, এইটা আমরা গত 14 তারিখে, আজকে যেই সরকার বাংলাদেশে আছে তারা বৈষম্য দূর করার জন্য তারা সরকার গঠন করেছে। ইতিপূর্বে চরম বেতন বৈষম্য থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রেই চরম বৈষম্য ছিল। সেই বৈষম্য দূর করার জন্যই আজকে নতুন সরকার গঠন হয়েছে। তো নতুন সরকার গঠন হওয়ার পরে আমরা আমাদের যে বেতন বৈষম্য সেটা আমরা গত আগস্টের 14 তারিখ আমরা সারা বাংলাদেশ সহ সারা বিশ্ববাসীকে আমরা সেটা জানিয়েছি। সেটা টিভি চ্যানেল সহ পত্রপত্রিকা সহ আমরা মিডিয়াতে সেগুলো প্রচার হয়েছে। এটা এখন ঊর্ধ্বতন মহলের কোনো ব্যক্তি জানার বাকি নেই যে 6,500 টাকা গ্রাম পুলিশ সদস্যদের বেতন। তো এইটা সরকারের সকল ঊর্ধ্বতন মহল জানার পরেও যারা এই 3 মাসে আমাদের জন্য, তাদের কিন্তু কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, তাদের মন কাঁদেনি যে এই মানুষগুলোর বেতন মাত্র 6,500 টাকা বেতন। তো দ্রব্যমূল্যের বর্তমানে যেই ঊর্ধ্বগতির বাজার, এই দ্রব্যমূল্যের বর্তমানে ঊর্ধ্বগতির বাজারে এই 6,500 টাকা দিয়ে কোনো কিছুই সম্ভব না। এটা কিন্তু তারা একবারও ভাবেনি। তারা যদি এটা একবার ভাবতো, যারা বর্তমানে দেশ পরিচালনা করতেছে, যারা বৈষম্য দূর করার জন্য আহ, এসেছে, তারা, তাদের মাথায় কিন্তু এটা একবারও এই গ্রাম পুলিশ নিয়ে তারা ভাবেনি। কে না জানে আমরা যে 14 তারিখে আন্দোলন করেছি, সেই 14 তারিখ থেকে 18 তারিখটা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে, এবং একজন রিক্সা চালক সেও জানে, একজন ভ্যান চালক দিনমজুর সেও জানে যে গ্রাম পুলিশ ডাকাতে আন্দোলন করেছে। সারা বিশ্ববাসী জানে এইটা। প্রধান উপদেষ্টা তিনিও জানে, তার বাসভবনে আমরা গিয়েছিলাম। রাষ্ট্রপতি মহোদয় তিনিও জানে, তার সেখানেও আমরা গিয়েছিলাম। জানে না কোন ব্যক্তি। অর্থ উপদেষ্টা বলেন, যে উপদেষ্টাই বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, প্রত্যেকটা ব্যক্তি জানে। তাহলে তারা যদি আমাদের কথা ভাবতই, তাহলে কিন্তু আমাদের এই আজকে পর্যন্ত অপেক্ষা করা লাগতো না। 6,500 টাকা বেতন, এইটার কথা যদি তারা একটা বার ভাবতো, তাহলে আজকে আমাদের কাজগুলো হয়ে যেত। তারা যেহেতু আমাদের কথা ভাবে না, তাহলে আমরা কি আশা নিয়ে বাড়ি বসে আছি, কি আশা নিয়ে? আমরা আমাদের অধিকার আদায়ের জন্য ঢাকা যাব। কারণ যদি আপনি আপনার পরিবারের, আপনি একটু চিন্তা করে দেখেন তো, যারা গার্মেন্টসে চাকরি করে সেও 20,000 25,000 টাকা বেতন পায়, তার পরিবারের সদস্যদের মুখে সে হাসি ফোটাতে পারে। ঈদ আসলে এমনিতেও একজন গার্মেন্টসেও যিনি চাকরি করে, যে রিক্সা চালায়, যে দিন মজুরের কাজ করে, সেও কিন্তু তার ছেলেকে স্কুলে পড়ায়, মেয়েকে স্কুলে পড়ায়, সে তার শ্রম বিক্রি করে সে পরিবারের সদস্যদের মুখে। আলহামদুলিল্লাহ। কৃষ্ণ, তুমি কেমন আছো ভাই? আমি কারোর কমেন্টগুলো দেখতেছি না, আপনারা কিছু মনে করবেন না। হ্যাঁ ভাই, রাঙামাটির গ্রাম পুলিশেরা তো মাত্র 3250 টাকা বেতন পায়, সেটা আমি জানি ভাই। আহ পার্বত্য জেলার প্রত্যেকেই 3250 টাকা বেতন পায়, সেটা আমি জানি। তো সেই ক্ষেত্রে এই যে এই 6,500 টাকা বেতন দিয়ে এই আপনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে পারছেন না, অথচ আপনার পাশের যে বাড়ি, আপনার আপনার বাড়িটা তো আর চাঁদের দেশে না, বা শূন্য একেবারে বিলের মাঝখানে আপনার বাড়ি না যে আপনার বাড়ির পাশে কোনো বাড়ি নাই। আপনার পাশের বাড়ির একজন মানুষ সে যদি রিক্সাও চালায়, আপনার তার দিকে একটু তাকিয়ে দেখেন যে সে রিক্সা চালিয়ে সে তার পরিবারের মুখে হাসি ফোটাতে পারছে। সে গার্মেন্টস চাকরি করে, আপনার পাশের বাড়ির একজন ভাই সে পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করতে পারতেছে, হাসি ফোটাতে পারতেছে। আর অপরদিকে তার পাশের বাড়ির আমি, আমি সরকারি পোশাক গায়ে দিয়ে আমার পরিবারের চাহিদা আমি পূরণ করতে পারছি না। আমি আমার চাকরি নামের একটা চাকরি করি, সেই চাকরির বেতন দিয়ে আমি আমার পরিবারের সদস্যদের কোনো চাহিদাই পূরণ করতে পারতেছি না। অথচ সরকারি নিয়ম বলেন আর সাংবিধানিক নিয়ম বলেন, নিয়মে আছে একজন মানুষ তার চাকরির বেতন দিয়ে 5টি মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা,
এই 5টা মৌলিক চাহিদা সে পূরণ করার কথা তার বেতনের টাকা দিয়ে। আর সেইভাবেই এই 5টা মৌলিক চাহিদা যেন একজন ব্যক্তি পূরণ করতে পারে চাকরির টাকা দিয়ে, এই চাকরির বেতনটা সেই নিয়ম অনুসারেই নির্ধারণ করা হয়, ধরা হয়। কিন্তু গ্রাম পুলিশের ক্ষেত্রে তা হয়নি। আমরা বাড়ি বসে থাকলে আদৌ আমাদের হবে না। একজন গার্মেন্টসের চাকরি করে সে তার সন্তানদেরকে মানুষ করতেছে, আর আমি সরকারি পোশাক গায়ে দিয়ে 24 ঘন্টা সরকারি দায়িত্ব পালন করে আমি কারোর ভরণ পোষণের দায়িত্বটাই করতে পারতেছি না। তো এক্ষেত্রে এই মুহূর্তে কি করব বুঝতে পারছি না, চাকরি ছেড়ে দেব নাকি। ভাই চাকরি যদি ছেড়েই দেন, সেটা বাড়িতে বসে বসে ছেড়ে না দিয়ে, ভাই বাঁচতে হইলে অবশ্যই যুদ্ধ করে বাঁচতে হয়। ঢাকায় এসে সকলে পোশাক পরে ঢাকায় এসে ওই পোশাক খুলে ঢাকার থেকে বাড়ি যাওয়াটা ভালো আমি মনে করি। সকল গ্রাম পুলিশ সদস্যরা একযোগে ঢাকাতে পোশাক খুলে জমা দেন ভাই, বাড়িতে পোশাক খুলে জমা দেবেন কে? যদি পোশাক খুলে জমাই দিতে হয়, সেইটা ওনাদের কাছে, ওনাদের বিবেকের কাছে প্রশ্ন করে আজকে এই দেশের যারা দায়িত্ব নিয়েছে পর থেকেই কিন্তু জ্ঞানী গুণী বিচক্ষণ ভার্সিটির মেধা তালিকার মধ্যে যারা আছে তারা, তাহলে তাদের বিবেকের কাছে প্রশ্ন করেন আগে। ঢাকাতে আসেন, তাদেরকে আমরা প্রশ্ন করব। এখানে ছাত্ররা আসলে ছাত্রদেরকে প্রশ্ন করব যে আপনার বাবার যদি আপনি মনে করে নেন যে আপনার বাবা একজন গ্রাম পুলিশ, আপনি একজন গ্রাম পুলিশের সন্তান, তাহলে আপনার আপনার তখন কথাগুলো কি হবে বলেন? আপনি একজন গ্রাম পুলিশের সন্তান, আপনার চাওয়াটা কি হবে? আপনার বাবার কাছে কি আপনি এই ভার্সিটিতে পড়ার জন্য টাকা চাবেন না? আপনি কি জামা কাপড় এগুলো চাবেন না আপনার আব্বার কাছে? তা আপনার আব্বার বেতন যদি 6,500 টাকা হয়, তাহলে আপনার আব্বা কিভাবে আপনাকে এই ভার্সিটিতে পড়াবে, আপনার ভরণ পোষণ করবে সেটা বলেন? তো আপনাদের যদি অধিকার থাকে বাংলাদেশের মানুষ হিসেবে, নাগরিক হিসেবে, আপনার যদি ভার্সিটিতে পড়ার অধিকার থাকে, তাহলে একজন গ্রাম পুলিশের সন্তানের কি সেই অধিকারটা নেই যে সে ভার্সিটিতে পড়বে? এই 6,500 টাকা বেতন দিয়ে ভার্সিটিতে কিভাবে পড়াবে বলেন? এই প্রশ্নগুলো তাদের কাছে থাকবে। হ্যাঁ ভাই, সচিব স্যার এর শেষ কি কথা? আহ, কাকে কমেন্ট করেন জানি না। তো অনেকেই কমেন্ট করেন দেশের এই পরিস্থিতিতে কি আহ, আন্দোলনে যাওয়া যাবে কিনা, ঠিক হবে কিনা। ভাই আপনি দেশের চিন্তা করতেছেন, আমি দেশের চিন্তা করতেছি, আমরা দেশের চিন্তা করে 24 ঘন্টা আপনার দায়িত্ব আপনি পালন করতেছেন। দেশ কি একবারও আপনার চিন্তা করতেছে? আপনার দায়িত্বটা দেশ পালন করতেছে? এটা এটা ভাবুন। এখানে গতকালকে মনে হয়, গতকালকে না, গতকালকের আগের দিন বা গতকালকে মনে হয় আমার এই সচিব, ইউনিয়ন পরিষদের সচিব, তারা কিন্তু আন্দোলনে গিয়েছে, আন্দোলন করেছে। ওই রাজনৈতিক যে অস্থিরতা বর্তমানে দেশে বিরাজমান সেগুলোর একটা বিষয়, আর আমাদের বিষয়টা ভাই সম্পূর্ণ আলাদা। আমরা কোনো রাজনৈতিক দল হয়ে যাচ্ছি না, আমরা এই রাজনৈতিক কোনো কথা বলতে যাচ্ছি না। আমরা আমাদের ন্যায্য পাওনা, আমাদের শ্রমের ন্যায্য মূল্য, আমরা সেটার জন্য যাচ্ছি। এখন আপনারা যদি এভাবে ঘরে বসে থাকেন, ভয় পান, ঘরে বসে থাকেন, ভাই সারাটা জীবনেও হবে না। 230 বছরের দাসত্ব মুক্তি পায়নি দাসত্ব থেকে এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা। শুধু তাদের এই ভীতুর কারণে, তাদের এই সত্যটা বলার সাহস নেই, সত্যটা চাওয়ার সাহস নেই, এই সাহস না থাকার কারণে, নিজেদের কারণে কিন্তু অধিকার আদায় হয়নি। আমার শ্রমের ন্যায্য মূল্য কোন নিয়ম অনুযায়ী বর্তমানে ধরা হয়েছে? 6,500 টাকা, এটা কোন নিয়ম অনুযায়ী ধরা হয়েছে? এই সৎ সাহসের কথাটা কি আপনারা ভয় পান বলতে? এই দাবিটা করতে কি আপনারা ভয় পান? ভয় পাইলে ভাই জয় করা সম্ভব হবে না। হ্যাঁ, এটাই আন্দোলন করতে গেলে বলবে তা আমলিক। ভাই আন্দোলন করতে গেলে আপনি 6,500 টাকা বেতনের কর্মচারী, আপনার আন্দোলন, এটাকে আন্দোলন বলছেন কেন? আন্দোলন না, আপনার দাবি আদায়ের জন্য যাচ্ছেন। আপনাকে যদি বলে যে আওয়ামী লীগ, মিডিয়া আছে, দেশ আছে, বিশ্ব আছে, মানুষ তো জানে আপনি যেমন গ্রাম পুলিশ, আপনি পোশাক পরে এখানে যাচ্ছেন, অযথা যদি ঘরে বসে অযৌক্তিক চিন্তা ভাবনা করেন, যুদ্ধে নামার আগেই যদি হারার চিন্তা করেন, তাহলে কিভাবে যুদ্ধে জয়ী হবেন? ঘরে বসে বসে যদি পজিটিভ না ভাইবে নেগেটিভ চিন্তা করেন, তাহলে কি আপনি যুদ্ধেই তো নামতে পারবেন না। আপনি যদি আগেই ভয় পান, যুদ্ধে নামার আগেই ভয় পান, তাহলে তো আপনি যুদ্ধেই নামতে পারবেন না, তাহলে তো হেরে যাবেন। তো এই সকল নেগেটিভ কথা, নেগেটিভ চিন্তা এগুলো বাদ দিন ভাই।
আমাদের আর একটা প্লাস পয়েন্ট আছে। এখন আমরা আমরা যে এখন যাব ঢাকাতে যাব অধিকার আদায়ের দাবি নিয়ে, আমাদের কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট আছে। আমাদের যুগ্ম সচিব মহোদয় কথা দিয়েছিলেন যে 2 মাসের মধ্যেই আমাদের এগুলো হয়ে যাবে, কিন্তু দুঃখজনক ব্যাপার 4 মাস চলে আসতেছে। আমরা যদি 8 তারিখে যাই, তখন 14 তারিখে গিয়েছিলাম, উনি 18 তারিখে কথা দিয়েছে। 18 তারিখে পূর্ণাঙ্গ 2 মাস হবে। আমরা যদি 8 তারিখে যাই, 10 দিন বাকি থাকবে, 4 মাসের 10 দিন বাকি থাকবে। এখন আমরা সেখানে গিয়ে দাঁড়ালে, ইলিয়াস ভাই ধন্যবাদ। তো আসবেনই যেহেতু ইলিয়াস ভাই, তাহলে নেগেটিভ কোনো চিন্তা মনে রাখবেন না, নেগেটিভ কোনো কমেন্টও করবেন না। সকলকে উৎসাহিত করুন, বাঁচলে বাঁচার মতো বাঁচি, মরলে আমরা সকল ভাই একসাথে গলায় কাঁধে কাঁধ মিলিয়ে, গলা ধরে হাতে হাত মিলিয়ে আমরা মরবো ঢাকাতে। যদি আমাদেরকে মারেই, আমাদেরকে গ্রেপ্তার করে আমাদেরকে মারে, আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা একসাথে মরতে চাই। তবুও তো মনকে শান্তি দিতে পারবেন যে আমার শ্রমের ন্যায্য মূল্যের জন্য গিয়ে আমি দাঁড়িয়েছিলাম, আমার ন্যায্য অধিকারের জন্য আমি দাঁড়িয়েছিলাম, আমি সেখানে মারা গেছি। আপনি কবরে গিয়েও বলতে পারবেন যে আপনি যুদ্ধে গিয়ে মারা গিয়েছেন, শ্রমের ন্যায্য অধিকার আদায়ের জন্য মারা গিয়েছেন। এবং বাংলার মাটিতে সমস্ত মানুষও বলবে যে এই মানুষগুলো 6,500 টাকা বেতন, তারা গিয়ে রাস্তায় দাঁড়িয়েছে, আজকে তারা রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে মেরে ফেলা হয়েছে। এটা ইতিহাসে লেখা হয়ে থাকবে। যেমন ইতিহাসে লেখা হয়েছে আবু সাইদের কথা লেখা হয়েছে। কারণ ন্যায্য দাবির জন্য তিনি রাজপথে দাঁড়িয়েছিলেন, অথচ তাকে নৃশংসভাবে গুলি করে তাকে মেরে ফেলা হলো, হত্যা করা হলো। তো তাদের সেই দাবিটা যেমন যৌক্তিক ছিল, কোঠা সংস্কারের আন্দোলন, সেই কোঠা সংস্কারের আন্দোলনের একই একই সেম ক্যাটাগরির আন্দোলন আপনাদের গ্রাম পুলিশ, আমাদের গ্রাম পুলিশের এই আন্দোলনটাও। বর্তমান সময়ে 6,500 টাকা এটা কোনো মানুষের বেতন হতে পারে না। তাহলে এই দাবি নিয়ে রাজপথে দাঁড়ালে, রাস্তায় দাঁড়ালে কোন মানুষটা বলবে বলেন যে এই আপনাদের দাবি সঠিক না? এটা কোন মানুষটা বলবে? যার জ্ঞান আছে তিনি বলবে না। তো যাই হোক, সারা রাত বোঝালেও হয়তোবা যারা বুঝবেন না তাদেরকে ধন্যবাদ ভাই। ইলিয়াস ভাই লিখেছেন আপনি যোদ্ধা, সম্মান করবেন। ধন্যবাদ লাল ভাই, আপনি এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি। বাহারটা নেত্রকোনা, অসংখ্য ধন্যবাদ ভাই। এমডি আলম ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। তো যাই হোক, আমি আমার জন্য বলছি না, আমি আবারও বলতেছি, এমন কি 8 তারিখে যদি আন্দোলন ধরেন, আপনারা ঢাকা কেউ না আসেন, এমন না যে 8 তারিখে আসলে আমারে আপনারা 20 লাখ টাকা দিবেন, ঢাকা আসলে আপনারা আন্দোলনে আসলে আমি 20 লাখ টাকা পাবো, এমন কিন্তু না। আপনারা কেউ আসলেন না, আমি 20 লাখ টাকা হারালাম, এমন কিন্তু বিষয় না। আপনারা যদি আন্দোলনে আসেন, 45,000 মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে, 2-4 জনের রক্তের বিনিময় হইলেও হইতে পারে। সেখানে আমি যেহেতু ডাকতেছি, ভয়টা বেশি আমার। যেহেতু আমি আপনাদেরকে ডাকতেছি, সবচেয়ে ভয়টা বেশি হলো আমার। আপনারা দৌড় দিবেন, ধরেন বেশি লোক হইলো, গ্যাঞ্জাম হইলো, আপনারা চলে গেলেন, আপনাদের নাম ঠিকানাও পাবে না। আমি তো চলেও যদি আসি, সেখান থেকে পালিয়েও যদি চলে আসি, হ্যাঁ, কৃষ্ণ প্রয়োজন মনে করলে আসবেন না, এতে একজনের বাধা দেওয়া সঠিক না। আমরা মিডিয়ার সামনে থাকতে পারবো, ততটুকুই আমাদের প্লাস পয়েন্ট এই মুহূর্তে। ধন্যবাদ কৃষ্ণ। ধরেন সকলেই চলে গেলেন, দৌড়ে পালিয়ে আইলেন, কিন্তু ডাকটা কে দিয়েছে? আমি লাল মিয়া দিয়েছি। আমি সেখানে কোনো কিছু ঘটলে তার জন্য দায়টা আমাকেই করা হবে, আমিই দায়ী হব। তো আমি যদি আমার সেই চিন্তা না করি, আপনি কেন চিন্তা করতেছেন? আমি তো আমার নিজের চিন্তা করতেছি না, কারণ এখানে কোনো ঘটনা ঘটলে আগে সেটা আমার উপর ঘটবে। এখানে এমন না যে আপনারা যদি না আসেন, ধরেন আমি গেলাম, আপনারা কেউ আসলেন না, আন্দোলন করলাম না, বাড়ি ফিরে আসলাম, ক্ষতি হইলে কার হবে? একটা বার ভাইবে দেখেন, ক্ষতিটা আপনার হচ্ছে। আপনি নিজে আসলেন না, আরেকজনকে আসতে দিলেন না, এই ভুল বুঝালেন, দেশের পরিস্থিতি খারাপ, এই সেই হবে না, লাল মিয়া এই, লাল মিয়া সেই, অনেক দেখেছি, অনেক গিয়েছি, বুঝালেন, আসতে দিলেন না, নিজে আসলেন না, আরেকজনকে আসতে দিলেন না। আমি গেলাম, লোক হইলো না, আন্দোলন করলাম না, বাড়ি চলে আসলাম, তাতে আমার কি ক্ষতি হবে? আপনারা কি এসে আমার পর থেকেই এই এক একজনে এই 10,000 করে টাকা দিতেন, যে আপনারা এই লোকজন আসলে সেখানে এই আমি 5 লাখ 10 লাখ টাকা তুলতে পারবো, যে 20 লাখ টাকা তুলতে পারবো, আপনারা না আসলে আমার লস হবে? না ভাই, আমার লস হবে না, লসটা হবে আপনাদের। নিজের কথা নিজেকে কখনো বলতে হয় না।
এখন বলতে হয় বাধ্য হয়ে আবার অনেক ক্ষেত্রেই যে ভাই আমার মতো কাউকে পাবেন না। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের নেতা এখানে অভাব নাই, অনেকেই নেতা, গ্রাম পুলিশের পর থেকেই নেতা। এখানে নেতা না ভাই, নেতৃত্ব দেওয়ার জন্য আমার মতো কাউকে পাবেন না। আমি মারা গেলে সেটা হয়তো আপনারা বুঝবেন, মারা যাওয়ার আগে বুঝবেন না। যদি আল্লাহ কোনো কারণবশত, আল্লাহর তো কখন কাকে মৃত্যু দেয় সেটা কিন্তু বলার কোনো কায়দা নাই, আমরা কে কখন মারা যাব। এই মুহূর্তে যদি মারা যাই, কাল থেকে দেখবেন যে গ্রাম পুলিশকে নিয়ে বছরে একবার করে মানববন্ধনের জন্য আপনাদেরকে ডাক দেওয়া হবে। 2 ঘন্টা ঢাকায় মানববন্ধন করবেন, বাড়ি চলে আসবেন। হইলে হইল, না হইলে না। হইলে ওই যে মানববন্ধন করছেন সেই জন্য দিল। 5 বছর 6 বছর পর পর বেতন এইভাবে বাড়বে। যদি বছরে একবার আসেন ঢাকা আসার পরে ওই 2 ঘন্টা থাকার পরে, 3 ঘন্টা থাকার পরে বাড়ি চলে আসবেন। আসার পরে যদি হইল তাহলে আপনার তারা দৌড়ঝাঁপ করলো, হইল। এটা ছাড়া আর পাবেন না ভাই, আমার মতো পাবেন না। এত দূর, এত দূর। আমার মতো আমার মতো 45,000 মানুষের জন্য এত দূর কেউ পারেনি ভাই। এটা নিজেকে নিয়ে অহংকার না ভাই, এটা হলো আমি কাজ করি, আমার সততার গর্ব যে আমার আমার মতো দৌড় কেউ পারেনি ভাই। আর আমার মতো সাহস নিয়ে কেউ এগোবে না ভাই। আপনাদের 45,000 মানুষের ভাগ্যে ধরেন 5,000 করে টাকা বেতন বাড়লো, আমিও তো ওই 5,000 টাকা বাড়তি বেতনই পাবো। ধরেন আজকে বেতনটা এই এক্সাম্পল পাই, আমরা পাই 7,000, আমি পাইলাম 10,000, 3,000 টাকা বেশি পাইলাম বেতন। 3,000 টাকা বেশি আমিও পাবো, আপনারা পর থেকেই 3,000 টাকা করে বেশি পাবেন। ভালো চললে 3,000 টাকা বেশি পেয়ে যদি ভালো চলেন, ভালোটা আপনার পরিবার চলবেন, আপনার পরিবারের মুখে ডাল ভাতের 2টা ডাল ভাত বেশি দিতে পারবেন, বাচ্চাকে কাপড় দিতে পারবেন, জামা কাপড় দিতে পারবেন। তো রিস্কটা তো আমি নিচ্ছি, চেষ্টাটা তো আমি করতেছি, আপনাদের অবদান কম নাই। আমি কিন্তু বলতেছি না যে আমি সব করতেছি। আপনারা যদি 14 তারিখে না আসতেন, কখনোই এই কথাটা সচিব দিত না। আজকে যে কথা সচিব দিয়েছে তারই ধারাবাহিকতায় আমরা আবারও যেতে পারতেছি। এই অবদানটা কিন্তু সম্পূর্ণ আপনাদের। আপনারা 14 তারিখ ঢাকা, 15 তারিখ ঢাকা এসেছিলেন বলেই সারা বাংলাদেশের লোক জানতে পেরেছে, সারা বিশ্ববাসী জানতে পেরেছে যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বর্তমান সময়ে 6,500 টাকা বেতন। এর সমস্তটুকুই অবদান আপনাদের। যতটুকু কৃতিত্ব আমি আপনাদেরকে ডাক দিয়েছিলাম, আপনারা এসেছিলেন বলেই কিন্তু সাকসেস হয়েছিলাম, আপনারা না আসলে সম্ভব হতো না। তো যাই হোক, আবারও যদি আপনারা না আসেন তাহলে কিন্তু ভাই সম্ভব হবে না, আর ক্ষতিটা আমার হবে না। যাই হোক, লাইভ থেকে বেরিয়ে যাব, আর লাইভ করব না। আধা ঘন্টার বেশি লাইভ করলে আপনাদেরও শীতের রাত্রি জেগে বসে থাকা। যদি মনে করেন, কারণ সময়টা খুব কম, অল্প সময়, সময়টা খুব কম। আজকে 29 তারিখ, কালকে 30 তারিখ, কালকে মাস শেষ, রবিবারে 1 তারিখ, পরের রবিবারে ঢাকা থাকার সময়। তাহলে কালকের পরে অনলি 7 দিন হাতে আছে। আমার মাসুম খান ভাই লিখেছেন, আপনাকে ছাড়া সব নেতা, সব খেতা নেতা, নেতা না। তো মাসুম খান ভাইয়ের পরিচয়টা যারা গ্রাম পুলিশ আছেন আমি তাদেরকে দিচ্ছি। মাসুম খান ভাই কিন্তু একজন সিনিয়র গ্রাম পুলিশ সদস্য। তিনি তার নিজের হাতে গড়া কমিটি, যেটা মোস্তফা কামালের কমিটি, সেই কমিটিতে তিনি নেতা ছিলেন। পরবর্তীতে সেই কমিটি তিনি দেখে, কারণ আপনি 10টা চোরের সাথে যখন চলবেন তখন ওই 10টা চোর কি করে সব জানতে পারবেন। আপনি 10টা হুজুরের সাথে যখন চলবেন তখন 10টা হুজুর কখন নামাজ পড়ে, কখন কি করে, কি বিষয়, 10জন একসাথে থাকলে সকল কিছুই জানা যায়, তখন জানতে পারবেন। তো এই মাসুম খান ভাই কিন্তু এই কমিটিতেও ছিল, পরবর্তীতে ভবেন কমিটির সেখানেও তিনি নেতৃত্ব দিয়েছেন এবং সিনিয়র নেতা হিসেবে তিনি নেতৃত্ব দিয়েছেন। আজকে তিনি এই ইয়াং জেনারেশন 45,000 গ্রাম পুলিশ সদস্য যারা আছেন তাদের সাপোর্ট নিয়ে তিনি কথা বলতেছে। শুধু আমি এই ইয়াং জেনারেশনের কথা বলাতেও অনেক ভাই একটু বেজার হয় যারা বয়স্ক আছেন। আমি লাইভের শেষের দিকে এসে বলছি
যে ভাই আপনাদের অবদান কম না। যেমন এই যে মাসুম ভাই সিনিয়র, এমন অনেক সিনিয়র ভাই আছে, অনেক, যারা আমাকে ভালোবাসেন, আমাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেন, আমাকে সাপোর্ট করেন সব দিক দিয়েই। তো আপনাদের অবদানও ভাই কম না। আপনারা বৃদ্ধরা অনেকেই, হাতে গোনা বেশ কিছু লোক আছে, হাতে গোনা সেগুলো, যারা কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নেতা, তারা ছাড়া যারা সাধারণ গ্রাম পুলিশ আছে, তাদের জায়গায় বৃদ্ধরাও আমাকে যথেষ্ট পরিমাণের ভালোবাসেন। আমি ছোট হলেও আমাকে আপনারা সম্মানের চোখে দেখেন। তো যাই হোক, সেক্ষেত্রে আপনাদের অবদান কোনো অংশে কম না। ধন্যবাদ আমার সেই প্রিয় মাসুম খান ভাই। তিনি তিনি কিন্তু এত বুদ্ধি নিয়ে আপনি ঘুমান কেমনে? আমার রাকিবুল ইসলাম রাকিব ভাই, আসলে ভাই আমার আর কতটুকু বুদ্ধি ভাই, আর এখানে বুদ্ধির কিছু নেই ভাই। আসলে একজন মানুষ যখন মেধা আল্লাহ দিয়েছে, তো তার মেধা যদি খাটানো হয়, তাহলে তার অবশ্যই কিন্তু বুদ্ধি থাকবে। তো এখানে এই ঘুমানোর কোনো কিছু নাই। একজন ইঞ্জিনিয়ার যিনি প্লেন বানিয়েছেন, তিনিও কিন্তু ঘুমায়, তিনি কিন্তু না ঘুমিয়ে থাকে না, ওভাবেই আমিও ঘুমাই ভাই। আপনারা যেভাবে ঘুমান আমিও সেভাবেই ঘুমাই। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে ভাই। আপনার, যাই খারাপ ভাষা বলবো না, এটা বলছি, এটা কথা দিছি। যাই হোক, আপনার রাকিবুল সাহেব, ওই আপনিও হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে বলবেন, আসেন এইবার দিন। এই নেগেটিভ কথা না বলে পজিটিভের দিকে যান ভাই। আপনি আপনার জায়গা থেকে হইয়ে দেখান। আমি যা দেখাইছি সেটা দেখাইতে আপনি পারবেন না। আপনার 7 বার আবার জন্ম নিতে হবে রাকিব সাহেব। আপনার জন্ম 7 বার নিতে হবে আমি যতটুকু দেখিয়েছি ততটুকু দেখাইতে গেলে। তো যাই হোক, পাবনা থেকে আমরা ইয়াং জেনারেশন 24 জন যাব। 8 তারিখে দেখা হবে প্রিয় বড় ভাই। ধন্যবাদ ভাই। যারা আসবেন, 20,000 গ্রাম পুলিশ না আসলে আন্দোলন হবে না। আমার একটি ভাই সঠিকই বলেছেন, 20,000 গ্রাম পুলিশ আসলে আন্দোলন সফল হবে না। আপনি ঢাকার আশেপাশে, হ্যাঁ ভাই আমি ঢাকার আশেপাশে তাদেরকে বলেছি। এখন যার যার ব্যক্তিগত ব্যাপার, যদি ভাই আমি তো আর এখানে এই কাউরে পায়ে ধরে আনতে পারবো না। ওই যে রাকিবুল ইসলাম সাহেব দেখেন না, যে উনি ঘরে বসে যে এই যে কমেন্ট, ওনার ওনার মতো ব্যক্তি যদি থাকে তাইলে তো হয়েছেই ভাই। ভাই আপনি আন্দোলনে নাইছিলেন তো কি হয়েছে? আপনি আন্দোলনে নাইছেন, আমিও আইছি। আপনি ঢুকেন নাই, আমি ঢুকেছিলাম। সচিব যেই কথাটা বলেছিল আমি বাইরে এসে সেই কথাটা বলছি। তো কি অপরাধ হয়ে গেছে আমার? ফাঁসি দেন আমারে। ভিতরে যা কথা জানতে পারছি সেইটা বাইরে এসে আমি আপনাদেরকে জানাইছি। সেটা কি আমার দণ্ডনীয় অপরাধ হয়ে গেছে? তাহলে দণ্ড দেন, যদি মনে করেন সেটা দণ্ডনীয় অপরাধ হয়ে গেছে। তো কি করার ছিল আমার? এখন কি আমার স্বাক্ষরে হবে যে আমি কথা দিয়েছিলাম হয়ে গেছে, হয় নাই? এই ব্যর্থতা কার? গাদার, গাদার থেকে বেরিয়ে মানুষে আসেন, মানুষে। এখনো তো আপনার একটা গাদা। নেতৃত্ব যারা দেয় তাদেরকে সরকার পক্ষ কথা দেয়। সরকার পক্ষ কথা দেওয়ার পর যদি কথা না রাখে, সেখানে আমার দোষ কি, আমার অপরাধ কি বলেন? একটা কথা পাইয়া বলছেন হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে বলছিলাম। তো বলছিলাম তো তাতে কি হয়েছে? আমি তো ঘরে বসে বলি নাই, ওই আন্দোলন করে সেই আন্দোলনের ময়দান থেকে, সচিবালয়ের ভিত্তি থেকে আইসা বলছিলাম। আমি তো আবারও আন্দোলন ডাক দিয়েছি, হয়ে গেছে, হয়ে গেছে, হয়নি, আবারও হয়নি বিদায় ডাক দিয়েছি। আপনার কর্মচারী ইউনিয়ন কি করে? বছরে একবার ডাকে, ডাকে 2 ঘন্টা ওই সমাবেশ করে ছাইড়া দেয়। তাদেরকে কিছু বলেন না, না? আপনার তো ইয়াং একটা ছেলে দেখা যায়, আপনার ছবিটা দেখা যাচ্ছে ইয়াং, তাদের দোষ নাই। আর আমি লাল মিয়া হয়ে গেছে, হয়ে গেছে বলছিলাম, সেটা দোষ হয়ে গেল। নিচের চাকরিজীবী আল্লাহ গো, সব উপরওয়ালা ঠকাতে পারে, রাইট ভাই? হ্যাঁ ভাই, ধন্যবাদ ভাই। আমার একটি ভাই লেখছে অনেকে অনেক কথা বলবে, এগুলো বাদ দিন। তারপরেও ভাই, যারা কর্মচারী ইউনিয়নের, তারা বলবে তাদের এখানে ধরেন স্বার্থের আছে। এমন এদের মতো ইয়াং, ছবি ইয়াং, এর মতো ইয়াং একটা ছেলে, এতদিন ধরেই বুঝাইতেছি বিষয়টা যে হয়ে গেছে এটা, আমি সেখানে আমাকে যা বলছে আমি সেটাই বের হয়ে বলছিলাম। এখন তারা তাদের কথা রাখেনি, তাতে কি অপরাধটা আমার? তারপরেও যদি এদের মতো ছেলেরা না বুঝে যে না, এখানে ভাইয়ের দোষ কি, ভাই ভিতরে গিয়েছে, ভাইকে যে কথাটা সচিব মহোদয় বলেছে, ভাই সেই কথাটা এসে আমাদেরকে জানাইছে, সেই অনুযায়ী হয় নাই বিদায় তো ভাই আবারও ক্ষিপ্ত হয়েছে, আবারও ডাকতেছে আমাদেরকে। তাহলে এখানে ভাইয়ের তো দোষ না, এর এর মাথায় তো আল্লাহ অতটুকু সেন্স দেওয়া উচিত। তো যাই হোক, এটাও কথা ঠিক যে আল্লাহ সকলকে সমান দেবে না। তো যাই হোক ভাই, রাকিবুল ইসলাম সাহেব, আপনার কমেন্টের উত্তর ভাই আমি দিচ্ছি না আর।
ওই আগে এক হবো না পরে এক হবো ভাই, আপনি মন চাইলে আপনি আসেন, যার মন চাবে সে আসবে। এবার সচিবের সাথে খেলা হবে মিথ্যা। ভাই ওই সচিব মহোদয়কে লাইভ তো বলছি দীর্ঘ করব না, আবারও কথায় কথা আসে, যে কারণে আবার করতে হয়। 33 মিনিট অলরেডি হয়ে গেছে, তো আধা ঘন্টা লাইভ করতে চেয়েছিলাম। এই তারিখের যে ব্যানারটা হবে, ব্যানারটা হয়তো বা 2-1 দিনের মধ্যেই ব্যানারটার নমুনা আমি দেব। আবার বেশি দিন আগে দেওয়া যাবে না, বেশি দিন আগে দিলেও সমস্যা আছে। ইনশাল্লাহ ভাই দেখা হবে রাজপথে। ব্যানারটা হবে ভাই, পৃথিবীর রাখিবুল সাহেব বলছিলাম আপনার উত্তর দেব না। পৃথিবীর বুকে কোনো জায়গায় দেখেন যে 100 মানুষ, একটা পরিবারেরই তো 5 ভাই থাকলে একত্র থাকে না। আপনি বলতেছেন যে এই সকলে মিলে এখন 45,000 মানুষ, এটা কি এক হওয়ার একটা জায়গা? জীবনে এক হইতে পারবেন? 4টা কমিটি হয়ে বসে রয়েছে, আপনি কি ভাবেন এই 4টা কমিটি এক এক হবে? এই এই অযথা দুষ বাদ দেন ভাই, আপনার মন চাইলে আপনি আসেন, না চাইলে আসেন না। 4 কমিটি জীবনে এক হবে না, তাই বুঝে কি কেউ কি ভালো কোনো কিছু করার চেষ্টা করবে না? মোস্তফা কামাল কমিটি, ভবেন কমিটি, এরা এক হবে না, আমাদের সাথে হবে না, তাই বলে কি তারা এক হবে না বিদায় আমরা আমাদের অধিকার আদায়ের জন্য লড়বো না? এটা কোন ধরনের কথা বলেন আপনি? তো যাই হোক, এই সচিব মহোদয়কে আমরা যে এই কাগজটি হাতে দিয়েছিলাম দাবি দেওয়ার, তার একটা ছবি আমাদের কাছে আছে। এই ছবি দিয়েই আমরা আমাদের ব্যানারটা এই তারিখে বানাবো। ওই ছবিটা থাকবে যে আমরা সচিব মহোদয়কে কাগজটা হাতে দিতেছি। সেখানে আমরা গ্রাম পুলিশ সদস্যরা পোশাক পরা ছিলাম, আর মানব অধিকারের একজন কর্মী মনোয়ার রশিদ তিনিও ছিল। তো সেই ছবিগুলো দিয়ে আহ, আমরা সেই ছবিটাকে দিয়ে আমরা আমরা ব্যানার করব। প্রত্যেকটা ব্যানার, যতগুলো ব্যানার হবে ওই ছবি দিয়ে, যে স্থানীয় সরকারের যুগ্ম সচিব মহোদয় তিনি কথা দিয়ে কথা রাখেননি। তিনি কথা দিয়ে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে আশ্বাস দিয়ে তিনি আশ্বাসের অমর্যাদা করেছে। আমরা ব্যানারটা আমি আগে গুছিয়ে লিখবো, এটা বললাম। ওই ছবিটা মূল, ওই ছবিটা দেব, যে আমরা সেই কারণে আবারও ঢাকায় গিয়েছি, যে তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন কিন্তু আশ্বাস অনুযায়ী কাজ করেননি বিদায়ী আমরা ঢাকা এসেছি। এটা মূল টপিক হবে। তো ছবি ওইটা হবে। তা আমরা আশা করব ভাই, দ্বিধাদ্বন্দ্ব বাদ দেন। যদি আপনি মেধা আপনি খাটান, রাকিবুল ভাই আপনার উদ্দেশ্যে বলি, আপনি যদি এখন কমেন্ট করেননি, কমেন্টটা চলে গেছে, তো আপনার জায়গা থেকে ভাই আপনি আসেন। এখন একজন গু খাবে দেখে তার সাথে কিন্তু বাকিরা কেউ গু খাইলে চলবে না। এখানে কি আসলো না, যারা বুঝদার শিক্ষিত ছেলে আপনারা, তারাও যদি আসেন, এখানে 50% লোক চলে আসবে, তাহলে 20,000 লোক হয়ে যাবে। 20,000 লোক হয়ে গেলে অবশ্যই অবশ্যই ভাগ্য পরিবর্তন সম্ভব হবে। জায়গায় দাঁড়িয়ে থেকেই সেই দাবি আদায় করে আপনারা ঘরে ফিরতে পারবেন। এখন বৃদ্ধরা আপনাদের সাথে আছে, নাই শুধু কর্মচারী ইউনিয়নের যারা পদ পদবি নিয়ে বসে আছে তারা, তো তারা ছাড়া কি আপনারা পারবেন না? তো তারা ছাড়া কি আপনারা পারবেন না? তো যাই হোক, মাথায় পাঠিয়ে দিন, আমার একটা ভাই বলছে। আসলে না, মাথায় সমস্যা না ভাই, আসলে কিছু গ্রাম পুলিশ আছে একটু বুঝতে চায় না। মাথায় সমস্যা বলতে একটু বুঝতে কম চায়। ওনাদের বোঝা উচিত যে ইয়াং জেনারেশন আমরা শিক্ষিত, আগের যারা আছে তারা একটা ভাবনা ছিল, আমাদের ভাবনাটা অন্যরকম। তো আমাদের সাথে তাদের কিন্তু ভাবনা মিলবে না, এক না। তো যাই হোক, রাত্রি অনেক হয়েছে, লাইভও অনেক করলাম, আর না হয় না করি। আপনারা অনুমতি দিলে আমি লাইভ থেকে বেরিয়ে যেতে চাচ্ছি। আহ আবারও শেষ বেলায় এসে বলি, শেষ শেষ বলে আবারও লাইভে কথা বলতে হয়। আহ ভাই এইবার তেমন মানুষ পাবেন না। এইখানে না পাইলে ভাই আমার কি, আমার সমস্যা কি? আমি ডেকেছি, আমি থাকবো। মানুষ না হইলে হবে না, মানুষ না হইলে হবে না। আপনারা আসলে হবে, আপনারা আসলে কাজ হবে, না আসলে হবে না। আমার চেষ্টাটা তো আমি করি, আমার চেষ্টাটা শুধু করা, বাকিটা আপনাদের হাতে। আমার হাতে এখানে কিচ্ছু না, সবটাই আপনাদের হাতে। আমার ছোট কুমার ভাই লেখছেন যাবো ভাই, ধন্যবাদ ভাই। তো যাই হোক ভাই, আমরা আসতাম, আমাদের বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়েছে না ভাই। যাদের সমস্যা আছে তারা তো, তাদেরকে তো বলার কিছু নাই।
যাদের বুনিয়াদী প্রশিক্ষণ হচ্ছে তারা তো আসতে পারবেন না, আপনাদেরকে বলেও লাভ নেই, আপনারা আসতে পারবেন না। বাকিরা যারা আছে, যে বললাম 20,000 গ্রাম পুলিশ হলে হয়ে যাবে, 20,000। তো প্রশিক্ষণ হবে মাত্র 1500 লোকের, মাত্র 1500 লোকের প্রশিক্ষণ হবে সারা বাংলাদেশে, 1500 লোকের প্রশিক্ষণ হবে। তো 1500 লোক না আসলে কিচ্ছু হয় না। কর্মচারী ইউনিয়নের যে কয়জন আছে তারাও না আসলে কিছু হয় না, তাইলেও 20,000 লোক হয়। কিন্তু এই যে আমাদের মতো কিছু গাদা আছে যারা এই জিদ দেখাইবেন, বেড়া ভাঙবেন, বেড়া ভাঙলে ক্ষতিটা কার হবে? বিড়ালের। বিড়াল মাছ নিয়ে যাচ্ছে, বিড়ালকে দিলেন লাঠি আরাঙ্গি ফেঁকে, বেড়াটা ভাঙলেন, বেড়া ভাঙলে ক্ষতিটা কার হবে? আপনার না বিড়ালের? আমার সাথে রাগ করে আপনি আসবেন না, তো ক্ষতি কার হবে? আপনাদেরই তো হবে। যদি কিছু হয় তাহলে তো আপনাদেরই লাভ হবে। তো যাই হোক, অনেক বোঝানো হলো। ভাই মজিবর ভাই বলতেছে যে সকল দরজা বন্ধ হয়েছে। উনি ভাই কবি মানুষ, উনি কবি সাহিত্যিক মানুষ, উনি তো বলতেই পারে। উনি কয়দিন এসে কোন কোন জায়গায় উনি গেছে, কোন জায়গা থেকে উনি দেখে আসছে যে গ্রাম পুলিশের সকল দরজা বন্ধ হয়ে গেছে? উনি কোথায় গিয়ে দেখে আসছে যে সকল দরজা বন্ধ হয়ে গেছে? এখন কবি মানুষ তো ঘরে বসে বসে কবিতা লেখে, কবিতা পড়ে, ফেসবুক মিডিয়াতে কবিতা পড়ে। তো উনি বলতেই পারে সেটা। যিনি চেষ্টা করে, আর এখন কবিও তো বলতে পারে না, একজন কবি, তার কোনো দরজা বন্ধ হয় না। তিনি তাকে হাতে বেঁধে, তার হাত পা বেঁধে রাখলেও তার মুখ অন্তর থেকে কবিতা বের হয়। উনি একজন কবি মানুষ, উনি বলে যে গ্রাম পুলিশের সকল, তাহলে উনি কিসের নেতা? উনিও তো একজন নেতা। উনি বলে যে গ্রাম পুলিশের নেতাদের কারণে, উনিও তো একজন নেতা। উনি তো সাধারণ গ্রাম পুলিশ না, সে নিজেও কিন্তু একজন নেতা। তাহলে গ্রাম পুলিশের সকল দরজা বন্ধ হয়ে গেছে, নেতা ঘরে বসে রয়েছে কে? নেতা চেষ্টা করুক, আমি তো আমার জায়গা থেকে চেষ্টা করতেছি। দরজা বন্ধ হয়ে গেছে, আমি চেষ্টা করতেছি। কিন্তু উনি কেন ঘরে বসে বসে খালি কবিতা বলে? উনি কি চেষ্টা করতে পারে না নতুন নতুন কায়দায়, যে কিভাবে এই গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হয়, সেই কায়দাটা বের করা যায় কিনা? ভাই ইন্ডিয়া পাকিস্তানের কথা বলতেছেন? ভাই এই যে যতক্ষণ পর্যন্ত কিছু গণ্ড মূর্খ গ্রাম পুলিশ থাকবে, ততক্ষণ পর্যন্ত ভাগ্যের পরিবর্তন করা সম্ভব হবে না। কারণ আন্দোলন ছাড়া পৃথিবীর কোনো রাষ্ট্রেই কোনো আহ পরিবর্তন হয় না, ভাগ্যের পরিবর্তন হয় না। হ্যাঁ রাইট ভাই, 20,000 লোক একসাথে আন্দোলন করলে একদিনে আশা করি ভালো ফলাফল পাবো ইনশাল্লাহ। রাইট বলেছেন। 40,000 মানুষ, 20,000 লোক তো আশা কোনো ব্যাপার হইলো? কিন্তু ঘরে বসে বসে যদি কবিতায় কবি 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 কবিতা লেখে আর কবিতা পড়ে, তাহলে কি হবে? আর ঘরে বসে বসে যদি নেগেটিভ চিন্তা করে, যে ঢাকায় গেলে যদি মারে, ঢাকায় গেলে যদি গ্রেপ্তার করে, ঢাকায় গেলে যদি চাকরি চলে যায়, তাহলে কি হবে? হবে না ভাই। এগুলোর জন্য অবশ্যই পদক্ষেপ নিয়ে ঢাকা আসতে হবে। যাই হোক, অনেক কথা হইলো। কর্মচারী ইউনিয়নের বেতন তো শুধু বাড়ছে আর বাড়ছে আর বাড়ছে। শুভরাত্রি ভাই, দেখা হবে 8 তারিখে। হ্যাঁ ছোট কুমার ভাই, শুভরাত্রি। আমিও বিদায় নিচ্ছি। আহ আপনারা যারা লাইভে যুক্ত ছিলেন, প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে লাইভটি দেখলেন, দেখার জন্য। লাইভটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে জানাতে। সকলে আপনারা 8 তারিখে দয়া করে এই দ্বিধাদ্বন্দ্বগুলো ভুলে গিয়ে বাড়ির থেকে বিভিন্ন ধরনের মন্তব্য বাদ দিয়ে আপনারা ঢাকা চলে আসবেন। আর বিশেষ করে ঢাকার আশেপাশে, আমি মানিকগঞ্জ জেলার যদি কেউ লাইভে থেকে থাকেন, মানিকগঞ্জ জেলাকে বলছি, টাঙ্গাইল জেলাকে বলছি, মানিকগঞ্জ জেলার আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। আপনারা একেবারে নিকটে নারায়ণগঞ্জ জেলা, আশেপাশে ঢাকার চারিপাশে যে সকল জেলা আছে, লাইভটি যে যেখান থেকে দেখবেন, আপনাদের পায়ে ধরে অনুরোধ করছি, আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। আপনারা সাথে সাথে এই 8 তারিখে সকাল 10টায় আপনাদেরকে ঢাকা দেখতে চাই। সকাল 10টায় মানিকগঞ্জ জেলা, টাঙ্গাইল জেলা, আশেপাশের যে গাজীপুর জেলা, নরসিংদী জেলা, আহ, এই যে আশেপাশের যে জেলাগুলো আছে, আপনারা কেউ, ফরিদপুর জেলাও কাছে, দূরে না, রাজবাড়ী জেলাও কাছে, দূরে না, এই সব জেলাগুলো যেগুলো একেবারেই নিকটে, আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। অনুরোধ করতেছি, চেষ্টা করেন না নিজের ভাগ্যটা নিজেরা পরিবর্তন করার জন্য। না হলে পরেরটা পরে দেখা যাবে, কিন্তু চেষ্টা তো করবেন আগে। চেষ্টা করেন, আপনারা সকলেই ঢাকা চলে আসবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভরাত্রি।